বরং আগের চাইতে আরো বেশি হচ্ছে। এখন সমস্যাটা হয়েছে যে কয়দিন থাকবো, যা পাই তাই খাই, যে যারে দিয়া পারে। আওয়ামী লীগের কাছ থেকে নয়, বিএনপি জামাতের এরাও অনেকের কাছ থেকে আছে, ছাত্রদের মধ্যে অনেকে আছে। মানে দেশটা আসলে কেউ কারোরই না। মনে হয় এটা একটা ওই যে প্রবাসী স্ত্রীদের মতো বলে না যে ওই যে কি সুন্দরী ভাবি কি পাশের গরিবের সুন্দরী বউ, সরি গরিবের সুন্দরী বউয়ের মতো অবস্থা। তো এখন এই যে গরিবের সুন্দরী বউরে নিয়ে যে যেমনে পারে টানাটানি করে খাচ্ছে, এই জন্য এতগুলো মানুষ জীবন দিয়েছিল। এখন আমরা যদি এগুলি নিয়ে কোনো কথা বলি, তাহলে এরে নিয়ে বললে এই নাকুশ, ওরে নিয়ে বললে ওই নাকুশ, না বললে যদি খুশি থাকেন তাহলে ভালো, বলবো না আস্তে আস্তে, সমস্যা কোথায়? এখনো পর্যন্ত আমি তো ভাই কোনো গণমাধ্যম না। আমার হাতে যতগুলো নিউজের মানে অনুরোধ বলেন, পরামর্শ বলেন, বা যেভাবেই বলেন, যতগুলো মানে লাইন আপ আমার হাতে, আমি পারি না। আমার নানান কাজ টাজ করে এটার পিছনে সময় দিতে পারি না। একটা নিউজ করতে আমার 15 দিন 20 দিন 1 মাস সময় লাগে, দেবো কেমনে? কিন্তু যে জিনিসগুলো আমার কাছে আসে, এটা আমার কাছে আসার কথা না। বাংলাদেশে ভাই এত শত শত গণমাধ্যম, আমার কাছে আসবে কেন? আমার একটা ব্যক্তিগত একটা ইউটিউব চ্যানেল, আপনার টেলিভিশন আছে, পত্রিকা আছে, সেখানে কয় যায় দেয় না ভাই, আমাদের এগুলি শুনে না। এই ধরেন প্রথম আলো নিয়ে সাজরে হকের যে প্রোগ্রামটা, এটা তো আমার কাজ না। বাংলাদেশে অনেক ক্রাইম প্রোগ্রাম আছে, অনেক অনুসন্ধানী প্রোগ্রাম আছে, নিউজ আছে, আপনারা করে না তারা, এখনো আমাদের কাছেই আসে। তো এই যে অবস্থা চলছে, এটা যদি চলে, ডক্টর ইউনূস গত সপ্তাহে বিপদে পড়ার পরে আপনারা দেখেছেন না, অনেকে কিন্তু রাতারাতি চেহারা পাল্টে দিয়েছে। কেউ যদি মনে করে এই দেশের মানুষ খুব স্মার্ট, এটা আমার মনে হয় আমার চাইতে তারেক রহমান অনেক ভালো জানে যে 5 তারিখের আগের থেকে 5 তারিখের পরে তার কাছে দেন দরবারের সংখ্যা কি পরিমাণে বেড়েছে। আমার মতো ক্ষুদ্র মানুষ হালকা টের পাই। সারাদিন এই যে 2 ফোন মনে করেন যে সামনে নিয়ে বসে আছি, মানে বেজেই যাচ্ছে আর কি। তো এই দেশের মানুষ খুব স্মার্ট। যখন দেখবে যে আপনি একটু সুবিধাজনক জায়গায় আছেন, আপনার তেল মারবে, সুন্দর করে তেল দিবে। সুযোগটা যখন চলে যাবে না, এই লোকগুলি আপনার চোখের উপরে সবকিছু পাল্টাই দিবে। তো আমার মনে হয় সবার উচিত আওয়ামী লীগের এগুলোর দেখে একটু শিক্ষা নেওয়া। যা হলো 15 বছরে, এই জুলাই আগস্টের যে আন্দোলনে যেভাবে তাদের পতন হলো, তাদের এখন যে পরিণতি, এটা দেখে আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিবিদ, প্রশাসন, ব্যবসায়ী সবাই একটু হুঁশ ফিরবে। আল্লাহর ওয়াস্তে মাথা ঠান্ডা করেন ভাই। টাকা পয়সা কামাইতে পারবেন, এত পাগল হয়ে যায় না, এত বেহুশ হয়ে যায় না টাকা পয়সা কামানোর জন্য। যারা রাজনীতি করেন ভাই, আপনাদের জন্য এই দেশের নিয়মটাই এইভাবে করে দেওয়া আছে, কাঠামোটাই তৈরি করা। আপনি আপনার পকেটে টাকা ঢুকবে, টেনশন করেন, এত খাওয়ার জন্য পাগল হয়ে যান না, উতলা হবেন না। টাকা পাবেন, ধৈর্য ধরেন, দেশের স্বাধীনতাটা অন্তত অক্ষুণ্ণ রেখে তারপরে যা করার করেন। আমাদের নিয়ে যা মনে চাই বলতে পারবেন, অনেকের অনেক অভিযোগ থাকতে পারে। ভাই, এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য যদি নিজের জীবন দিতে হয়, এটা যেদিন প্রয়োজন হবে সেদিন দেখবেন ইলিয়াস সত্য কথা বলেছিল না মিথ্যা বলেছিল। কোনো স্বার্থটার্থ নিয়ে যদি নাকি কোনো কিছু করার চেষ্টা থাকতো, অনেক স্বার্থ নেয়ার অফার পেয়েছে এই গত 10 মাসে, সেখানে যায়নি। আল্লাহ যেন ওই রাস্তায় নাও নেয় কোনোদিন। তো আমি অত ক্ষমতাশালীও না, এটা হচ্ছে সমস্যা। কিন্তু আপনারা যারা ক্ষমতায় আছেন, যাদের কথায় অনেক কিছু হয়, যাদের সেই সুযোগ আছে, আপনারা যদি নাকি এই দেশটাকে ভারতের হাত থেকে বাঁচাইতে না চান, সেই পদক্ষেপ যদি না নেন, তাহলে এই দেশটা আসলে আলটিমেটলি থাকবে না। আমাদের রাজনীতিবিদ, আমরা দেখছি কয়েকজন রাজনীতিবিদের যে অবস্থা, বিশেষ করে সালাউদ্দিন যেভাবে উঠে পড়ে লেগেছে, এটা খুবই সন্দেহজনক। আরেকজন আছে গয়েশ্বরচন্দ্র রায়, 500 টাকার মাল। এটা এই মাল আজ থেকে 3 বছর আগে আমার পরিচিত এক বিএনপি নেতা, সে বলছিল যে ভাই বিকাশে টাকা চায়, রিক্সা ভাড়া নাকি তার নাই। এই ধরনের মাল, এগুলোর তো রয়ের তো ধরেন টাকা কোটির নিচে দেয় না। যা বলবে, ও যদি বলে রয়ের বলে 5 টাকা দেবো, 5 টাকা দিবে। এই ধরনের লোকজন হইতে আল্লাহ যেন এই দেশকে রক্ষা করে। বিশেষ করে বিএনপি জামাত এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় দল, তাদেরকে যেন রক্ষা করে। আর ছাত্রদের প্রতি সবশেষ যে অনুরোধটা থাকবে, ভাই আপনারা বিএনপি জামাত এখন যতই মানে চ্যাটাং করুক না, 2 দিন আগে রাস্তায় বের হইতে পারে নাই, আপনাদের কারণে তারা বের হতে পেরেছে। আপনাদের প্রতি সম্মান আছে। আমারে বিএনপি কষ্ট পাক আর জামাত কষ্ট পাক, আমি আমার মৃত্যু পর্যন্ত আপনাদের প্রতি রেসপেক্টটুকু দেখাই যাব, যদি না আপনারা প্রথম আলো, ডেইলি স্টার আর এই ভারত আওয়ামী লীগের কাছাকাছি না যান। সারা জীবন দেখা আসবে আপনাদের প্রতি রেসপেক্টটা। আপনার কাছে অনুরোধ, আপনারা প্রয়োজনে দল বাদ দিয়ে দেন, রাজনীতি বাদ দিয়ে দেন, তারপরে মানুষ যেই কথাগুলি বলতে, যেই কথাগুলো বলার কারণে আপনাদের পেছনে সারা দেশের মানুষ নেমে এসেছিল, সেই কথাগুলো আপনারা আবার বলেন, সেই কাজগুলো আবার করেন, দেখবেন আপনাদের পেছনে মানুষ আবারও থাকবে। যা চান ভাই, রাজনীতি বড় জিনিস না।
আপনার রাজনীতি করে ক্ষমতায় আসতে হবে এটা বলেন। যদি মনে করেন আসলে মানুষের সেবা করতে চান, ভালোবাসা পাইতে চান, তাহলে আমার মনে হয় ওই জায়গায় আবার ফের নজর দেন। সেটা যদি করেন এই দেশে মানুষের ভালোবাসা আবারও পাবেন। সবাই ভালো থাকেন। 3 মহারথী হচ্ছে পিনাকিদা, ইলিয়াস আর কনক সারোয়ার। পরের দিকে আমার নামও চলে আসে বিভিন্ন জায়গায়। সো আমরা খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম অ্যাকচুয়ালি যখন প্রফেসর ইউনূস বললেন যে তিনি রেজিগনেশন দিবেন। আমি ঘোষণা দিয়েছিলাম যে উনি যদি রেজিগনেশন দেন তাহলে বাংলাদেশে অ্যাকচুয়ালি কোনো আশা ভরসা নাই। আমাদের দাদাবুরা মোটামুটি কন্ট্রোল ঠিক মতো নিয়ে নিয়েছেন। সো আলহামদুলিল্লাহ এভরিথিং ওয়েন্ট ফাইন, এবং জেনারেল ওয়াকার ব্যাকফুটিং এ, দ্যাটস ফর শিওর। উনি যে ভেবেছিলেন, আমি আগেও বলেছিলাম যে উনার অ্যাকচুয়ালি কোনো ক্ষমতা অ্যাকচুয়ালি নেই, আর্মি তার সাথে নেই। সো উনি ভালোভাবেই জানে, অতীতে যদি আপনাদের ইতিহাসে দেখেন যে যারা অ্যাকচুয়ালি কু করে ক্ষমতা দখল করছে তারা বিবৃতি দেন নাই আগে যে সরকারের সাথে আমার মিলতেছে না, ইয়া করতেছে না। তারা সরাসরি ক্ষমতা দখল করেছেন, করে তারপরে বিবৃতি দিয়েছেন। বাট এখানে উনি যেহেতু ক্ষমতা দখল করতে পারবেন না সেনাবাহিনী, উনি তখন বিবৃতি দিয়ে মানে সিচুয়েশন আনস্টেবল করার চেষ্টা করেছেন। আজকে কিছুক্ষণ আগে দেখলাম যে ব্রিগেডিয়ার নাজিম, ডাইরেক্টর মিলিটারি অপারেশনস, একটা এর আগে কর্নেল শফিক একটা বিবৃতি দিয়েছেন, সেনাবাহিনীর যে অ্যাচিভমেন্ট আছে এগুলো বলার চেষ্টা করেছেন এবং তার সাথে ফুললি অ্যাগ্রিড। স্পেশালি ওখানে দেখলাম যে কুকিচি নিয়ে কয়েকজন কথা বলেছে, ওটার অ্যান্সার দিয়েছেন। শফিক জিনিসটা ক্লিয়ার না করলেও, কর্নেল শফিক না করলেও নাজিমুদ্দৌলা ক্লিয়ারলি বলেছেন যে তাদের বোমের সংখ্যা 12,000 হলেও অ্যাকচুয়ালি উনি ক্লিয়ারলি বলতে চান অ্যাকচুয়ালি একটা মিলিটারি অপারেশনস বা একটা অর্গানাইজেশনের পক্ষে এই ধরনের কথা বলা যায় না, আমরা যেটা ইউটিউবরা বলতে পারি। অ্যাকচুয়ালি কুকিচিনের পিছনে ভারতীয় দাদাদের হাত আছে, তারা সিচুয়েশন স্টেবল করতে চায় দেখেই যে 3,000, তাদের সংখ্যা 12,000 হতে পারে, 3,000 হচ্ছে। একটা জিনিস বুঝতে হবে, যেটা হচ্ছে একটা মিলিটারি বা কোনো অর্গানাইজেশন থাকে সবসময় লজিস্টিকে সবসময় স্টোরেজ থাকে, একটা ব্যাকআপ থাকে। মনে করেন আজ 100 লোক গেছে যুদ্ধের সময়, ইউনিফর্মের মধ্যে কাদা মাটি নষ্ট হবে, সো একটা রিপ্লেসমেন্ট থাকতে হবে। সো এটা হচ্ছে তাদের একটা ফিউচার প্ল্যানের অংশ হিসেবে হয়তো 3,000 তারা অর্ডার করেছে, এটা নিয়ে করার কিছু নেই। সবচেয়ে বাট আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা লেগেছে সেটা হচ্ছে তার কথাটা আমি অ্যাকচুয়ালি দেখে পড়ি, যেভাবে কথা আসছে যে সরকারের সঙ্গে সেনাবাহিনীর বিশাল মতো পার্থক্য রয়েছে, বিভেদ রয়েছে, মিডিয়ায় বিষয়টি যেভাবে এসেছে এরকম আসলে কিছুই হয়নি। আমরা একে অপরের সঙ্গে সমঝোতার মাধ্যমে সুন্দরভাবে কাজ করছি, এটা ভুলভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। আমরা যে বিষয়টি এমনভাবে না দেখি যে সরকার সেনাবাহিনী ভিন্ন ভিন্ন চিন্তা করছে এবং একে অপরের বিপরীতে দাঁড়িয়ে আছে, এটা কখনোই নয়। সরকার ও সেনাবাহিনী একসঙ্গে কাজ করছে, ভবিষ্যতে আমরা একসাথে কাজ করবো, সুদৃঢ়ভাবে বিশ্বাস করি। কে বলেছেন? ব্রিগেডিয়ার জেনারেল নাজিমুদ্দৌলা, পরিচালক মিলিটারি অপারেশনস। সো এখানে আমাদের অ্যাকচুয়ালি আমরা যা বুঝার জনগণ তারা এটা বুঝে যাবে যে সেনাবাহিনী অ্যাকচুয়ালি এখন বুঝতে পেরেছে যে অ্যাকচুয়ালি তাদের যে সিচুয়েশন এটা ফেভারেবল না। দেশের মানুষ এখন সেনাবাহিনীর ক্ষমতায়ন চায় না, এটা ভালোভাবে বুঝতে পেরেই এখন এই ধরনের ব্যাকফুটিং দিয়েছেন। এখানে কিন্তু অনেকেই বলেছেন যে কিভাবে দরবারটা হয়েছে নিজস্ব ইয়ার মধ্যে, এটা কিভাবে সোশ্যাল মিডিয়াতে আসলো। আর ভাই সাংবাদিকদের জোগাড় করে দেখেন, ওরা আর্মি হেডকোয়ার্টার থেকে এই ডিটেলসটা, এত ডিটেলস পেয়েছে, যেখানে তারা এই ধরনের যদি ভবিষ্যতে কু করে তাহলে সিক্রেট রাখবে জিনিসটা, আরে খুললাম খুল্লা বলে দিচ্ছে যে সরকার এটা করতেছে, ওইটা করতেছে, ওইটা করতেছে। এবং আমি দেখলাম কর্নেল শফিক খুব সুন্দর